জি, শিশু দুধ। তো আমরা মানে সবসময় প্রত্যেকের অধিকারের কথা বলি, আসলে একটা শিশু মানে একটা দুগ্ধপোষ্য শিশু তার অধিকারের কথা কে বলবে? একটা দুগ্ধপোষ্য শিশুর প্রধান অধিকার কি? চিন্তা করেন, সে কি খায়? সে মায়ের দুধ খায়। আল্লাহ তালা তাকে এই দুধ দিয়েই পাঠাইছে, হ্যাঁ, এই দুধ কিন্তু তার কিনতেও হয় না, রাইট? যতদিন মা বেঁচে আছে সেই দুধটাও সে পাবে। তো আল্লাহ তালা সেই দুধটা দিয়ে তাকে পাঠাইছে। বা আপনি যদি বলেন যে প্রকৃতি, যারা মানে নাস্তিক তারা বলবে প্রকৃতি তাকে দুধ দিয়ে পাঠাইছে, সেই দুধের অধিকার নিয়ে সব জন্মাইছে। এখন সেই দুধের অধিকার থেকে যদি আপনি তাকে বঞ্চিত করেন, হ্যাঁ, তাহলে এইটা মানে কত বড় একটা অপরাধ, তাই না? আপনি শিশুকে জিজ্ঞেস করেন তুমি কি চাও, সে মায়ের দুধ চায়, মায়ের কোলে ঘুমাতে চায়, মায়ের আদর চায়, তার লাইফে আর কি আছে, তাই না? সে তো একটা মানুষ, একটা হিউম্যান বিং। তো এখন এই যে মা যখন তার বাচ্চাটাকে বাসায় রেখে বাইরে চলে যাচ্ছে, এবং একটা ফর্মুলা যেটা হচ্ছে সোয়াবিন ছাড়া, সোয়াবিন তেল থেকে আরো বিভিন্ন জিনিস থেকে তৈরি হয়, এটা তো দুধের কিছুই থাকে না, কোনো গরুর দুধও থাকে না, কিছুই না। এটা এটা আসলে দুধও বলে না, এটা বলে ফর্মুলা বলে আর কি, ওয়ান কাইন্ড অফ ফর্মুলা। তো এই ফর্মুলা খেয়ে বড় হচ্ছে, তা এইটা তার অধিকার কতভাবে নষ্ট হচ্ছে না? হ্যাঁ, সে কি মায়ের আদর চায় না, মায়ের গন্ধ চায় না? আর মা কি চায়? মায়ের শরীর মন সব কিছু এটা থেকে তৈরি হয়ে থাকে। আপনারা মাকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, আপনি একটা সাধারণ মাকে, যে আসলে সম্পূর্ণভাবে এইসব মিডিয়া দ্বারা ব্রেন ওয়াশ না, যার মধ্যে বিন্দু মাত্র ফিতরাত অবশিষ্ট আছে, সে অফিসে যায়, তার মন পড়ে থাকে বাসায়, একটু পর পর ফোন দেয়, ভিডিও চালু করে, দেখে, কান্দে, হ্যাঁ, আপনি সত্যি সত্যি জানবেন, একটা মেয়ের লাইফের সাথে জিজ্ঞেস করবেন, বাসায় তাড়াতাড়ি চলে আসে, দৌড়ে আসার সাথে সাথে মা যখন বাচ্চা যখন দৌড়ায় তার কাছে আসে, সে জড়ায় ধরে। এই যে ভালোবাসা আল্লাহ তার মধ্যে তৈরি করে দিচ্ছে, এটার কোনো ভ্যালু নাই। শুধু বছর শেষে, মাস শেষে আমি 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা পাইলাম, এটার অনেক ভ্যালু দেখতেছে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক লাইফের সমস্যা, যে আমরা শুধু টাকাটা বুঝি, কিন্তু টাকা দিয়ে যে জিনিসটা মানুষ সাধারণত কিনতে চায়, যে সামাজিক এবং পারিবারিক ভালোবাসা, ভ্যালু, এটা বুঝি না আসলে। সো যে জিনিসটা আপনি এমনি পাইতেছেন, একটা মা যদি বাসায় থাকে, তার মা বাচ্চার জন্য সে আদর যত্ন করছে, বাচ্চা তাকে জড়ায় ধরছে, ও যেই পরিমাণ মা সেলফ স্যাটিসফ্যাকশন পাবে, অফিসে বসে বসে আপনার টাকা গুনবেন আর চেক সাইন করবেন, এটা দিয়ে তো আসলে এটার কাছাকাছি পাওয়া যাবে না। আপনি যে কোনো মাকে জিজ্ঞেস করবেন, যে কোনো মাকে, আপনি টিভি দেখে শুধু অ্যাড দেখে দেখে চললে হবে না। আপনি ইন্ডিভিজুয়াল মায়ের সাথে কথা বলবেন, ইন্ডিভিজুয়াল সাধারণ মায়ের সাথে, একদম নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, সবার সাথে কথা বলবেন। দে হেভিলি মিস দেয়ার চাইল্ড। আর বাচ্চা তো মিস করেই। এখন তার যদি জবান নাই বলে, সে যদি রাস্তায় নামা গিয়ে শুধু আন্দোলন করতে পারতেছে না বলে, আপনি তার দামই দিচ্ছেন না। তো এই বাচ্চার অধিকার তো একটা বড় ব্যাপার। এখন মারা কি করে জানেন? মারা যারা আসলে ওয়ার্ক করে, তারা কত দিন মাতৃকালীন ছুটি পায়? 3 মাস, 4 মাস, 6 মাস পায়, অনেকে পায় না। বাংলাদেশে আসলে এটা প্র্যাকটিক্যাল না যে প্রাইভেট সেক্টরে তাদেরকে এত বড় ছুটি দিবে এবং বেতন করবে। হয়তো পাবলিক সেক্টরে কিছু ছুটি পায়। ছাড়ার পরে কি তার কি মা তারপরে অফিসে চলে যায়, অফিসে চলে যাওয়ার পরে বাচ্চা হচ্ছে ফর্মুলা খায়, অথবা সে তার দুধ, হ্যাঁ, বের করে একটা কোটায় রেখে চলে যায়। এটা সকালবেলা করে, হ্যাঁ, চাপ দিয়ে দুধটা একটা কোটায় রেখে ফ্রিজে করে রেখে যেতে হয়, কারণ দুধ নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। তো একবার আর কতটুকুই আসে, রেখে চলে যায় অফিসে। তার হচ্ছে 8টার সময় অফিসে গেল, 5টা পর্যন্ত থাকলো, ঠিক আছে, সেখানে ধরেন 8-9 ঘন্টা সে থাকা লাগছে তার। এই সময় তার কাপড় ভিজে যায়, মানে বাচ্চার তো দুধ খাওয়ার সময় 3-4 ঘন্টা পর পর, তো ওই দুধটা অটোমেটিক এসে তার কাপড় চোপড়। এই জন্য মাতৃকালীন আলাদা মানে ব্রা পাওয়া যায়, বক্ষবন্ধনী পাওয়া যায়, এগুলো পরে, যেগুলো আসলে দুধটা মানে ভিজে যাওয়ার পরেও আপনার কাপড়টা যাতে না ভিজে। এগুলো হচ্ছে মানে মেয়েদের আসল কষ্টের কথা, হ্যাঁ, মানে এই নারীবাদিতার কুৎসিত দিকের কথা। এটা কেউ বলে না আসলে, কিন্তু আপনার যখন নিজের স্ত্রী হবে, আপনার যখন নিজের মেয়ে হবে, আপনি এগুলো জানতে পারবেন, ঠিক আছে? এদিকে সে অফিস করতেছে, সাজগোজ করে হাসি মনে সে সাইন করতেছে, এদিকে কিন্তু তার বুক ভিজে যাচ্ছে, একটু পর সে খেয়াল করতেছে যে এটা লিক করে কিনা, ঠিক আছে? আর ওইদিকে কিন্তু বাচ্চা কাঁদতেছে, ওইদিকে বাচ্চা কাঁদতেছে, কারণ মা নেই, ওকে একজন তার আয়া, হ্যাঁ, সে তাকে জোর করে ওই আপনার ফিডার খাওয়ানোর চেষ্টা করতেছে। সেটা কি লাইফ? এখন আপনি যদি অ্যাবসলিউটলি দরকারই হয় যে আপনার জীবন চলতেছে না, হ্যাঁ, আপনার বাসায় খাবার নাই, আপনার হাজব্যান্ড বা মহিলাকে তার হাজব্যান্ড বের করে দিচ্ছে কোনোভাবে, হ্যাঁ, কোনো একটা হবে, কারণ তার কিছু উপার্জন করতেই হবে, অবশ্যই সে উপার্জন করতেই পারে, কিন্তু এইটা হচ্ছে লাস্ট পর্যায়ে, হ্যাঁ, মানে এইটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল কেস, এটা অ্যাবনর্মাল কেস, ঠিক আছে? কারো যদি দরকার হয়, পুরুষ মানুষ, সে বিয়ে করবে না, হ্যাঁ, কারণ বিয়ে করার মতো তার ক্ষমতা নেই, হয়তো তার টাকা পয়সার ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা নেই, এটা অ্যাবনর্মাল কেস।
অ্যাবনর্মাল কেস সবসময় হইতেই থাকবে, কিন্তু নর্মাল কেস তার সন্তান হবে, সন্তানকে সে নিজে মায়ের দুধ খাওয়াবে। কোরআনে যেখানে বলা আছে 2.5 বছরের কথা, হ্যাঁ, আমি বলছি ঠিক আছে নেগোশিয়েট করে তুমি একটু কমাইতেও পারো, সেখানে আমি 6 মাসের বেশি খাওয়াইলেন না বা আরও কম খাওয়াইলেন, আজকাল 3 মাস পরেই বের হয়ে যায় চাকরি করতে। এই যে বাচ্চাটা মানে দয়া মায়া হয় না তার ব্যাপারে। আর যাই হোক, মানে এই মায়ের দুধ খেয়ে বড় হওয়া আর ফর্মুলা খেয়ে বড় হওয়া, এই দুটার মধ্যে শারীরিক পার্থক্য অথবা মানসিক মেন্টাল যেই ইমোশনাল ইন্টেলিজেন্স, যে মায়ের আদর পেয়ে বড় হওয়া আর কাজের লোকের আদর পেয়ে বা ঝাড়ি খেয়ে বড় হওয়া, এই দুটোর মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স কী পার্থক্য হবে, এই স্টাডি তো আসলে কেউ করে নাই। আর স্টাডি করা তো সহজও, এগুলো তো আসলে লংজিটিউডাল স্টাডি করতে হয়। মানে আপনি তাহলে এই স্টাডি করতে গেলে আপনাকে একবার মায়ের দুধ খায় মায়ের আদর দিয়ে বড় করতে হবে, আর একবার জন্ম দিয়ে, এই একই আপনাকে জন্ম দিয়ে এবার আপনাকে মায়ের দুধ ছাড়া এবং মায়ের আদর ছাড়া বড় করতে হবে, করে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আদারওয়াইজ আপনি স্টাডি করতে পারবেন না, কারণ আপনি মায়ের দুধ সহ বড় হয়েছে আর আমি ছাড়া বড় হয়েছে, আপনার সাথে আপনার কীভাবে তুলনা হবে? আমাদের দুটা জেনেটিক্যালি ডিফারেন্ট, আমাদের সোশিও ইকোনমিক সিচুয়েশন আলাদা, এইভাবে তুলনা করা যাবে না। তাই মানে দেখেন আমি তো মায়ের দুধ ছাড়া বড় হয়েছে, কী হয়েছে, আমি সুস্থ হয়ে আছি। আর এবার মায়ের দুধ খেলে তো আরও বেশি সুস্থ থাকতাম, হাউ আই নো, তাই না? আমি মায়ের আদর পাই তাতে কী হয়েছে, আমি তো ইমোশনালি খুব ইনট্যাক্ট, তা মায়ের আদর পেলে তো আরও ভালো হইতাম। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে। ধরেন আগের দিনে যে পরিমাণ সন্তান হইতো, এখন মহিলাদের ওই পরিমাণ সন্তান হয় না বা নিচ্ছে না, অনেক কম হয়, এটা একটা ব্যাপার। তো মানে এর ফলে মহিলাদের আর আগের দিনের তুলনায় অনেক কম কাজ করতে হয়। যেমন আগের দিনে ব্লেন্ডার ছিল না, পাটা পুঁতে দিয়ে কাজ করতে হতো, পানি তুলতে হতো এবং লাকড়ির চুলা জ্বালাতে হতো, তারপরে ধান মাড়াইতে হতো। তো এখন মহিলাদের হাতে প্রচুর এক্সেস টাইম আছে। তো এটাকে কিভাবে ইকোনমিক অ্যাক্টিভিটিতে কাজে লাগানো যায় এবং রিয়েলি একটা প্রোডাক্টিভ লাইফ লিড করা যায় অ্যাজ এ মাদার এবং অ্যাজ এ হিউম্যান? এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে যে আগেরকার মানুষ বেশি সন্তান গ্রহণ করতো, এখনকার মানুষ বেশি সন্তান গ্রহণ করে না। সো এটা তো একটা চয়েস, এই চয়েসটা আসলে কারেক্ট চয়েস কিনা সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মানে আগেরকার লাইফের চেয়ে এখনকার লাইফ হলো মানে অনেক ইজি হয়ে গেছে, হাতে অনেক কম সময় থাকে। তো আমি দ্বিতীয় প্রশ্নটা প্রথমে অ্যাড্রেস করব। আমি মনে করি যে এখনকার সময় প্যারেন্টিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান এনি টাইম এলস ইন আওয়ার নিয়ার ফিউচার। এখনকার প্যারেন্টিং আরও কঠিন। আগেরকার সময়ে একটা সোসাইটাল সাপোর্ট সিস্টেম ছিল, সমাজ সাপোর্ট করতো, রাষ্ট্র সাপোর্ট করতো। এখনকার হচ্ছে যে আমাদের আশেপাশে এত বেশি নোংরা, এত বেশি স্বার্থপর, এত বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফস্টাইল। এখানে বাবা মার প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, দিনী শিক্ষা, হ্যাঁ, বা মানে আচার ব্যবহার এগুলো ঠিকঠাক রাখা, এটা প্রতিনিয়ত আমাদেরকে আসলে সমাজের সাথে যুদ্ধ করে থাকতে হয়। আপনি যদি সমাজে ছেড়া দেন তাহলে সে একটা বেয়াদব এবং ধরেন যে মানে মেবি নট এ গুড সন্তান হিসেবে ফিরে আসবে। এই জন্য এখন আসলে এবার আমরা দেখতে পাই যে ছেলে মেয়ে বাবাকে হত্যা করতেছে, বাবা মাকে মেরে ফেলতেছে, কত বৃষ্টি ঘটনা করতে পারি। এবং আমরা বুঝতে পারি যে এখন পরিবারের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এবং আমরা দেখিও যারা আসলে প্যারেন্টিংকে সিরিয়াসলি নেয়, তারা প্যারেন্টিং উপর কোর্স করছে, তারা সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে পড়ে আছে, ছেলে মেয়ে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, তারপরে তার কোচিংয়ে নিয়ে যাচ্ছে, কোচিংয়ে ফিরে আসতেছে, তার বন্ধু বান্ধবকে হচ্ছে এগুলো সব মনিটর করছে। যারা প্যারেন্টিং সিরিয়াসলি নিচ্ছে তারা কিন্তু তাদের ফুল টাইম বুকড। এবং যারা আপনার কথার উত্তরে বলি যে যারা একটা বা দুইটা বাচ্চা, সেই মহিলাদেরকে আপনি জিজ্ঞেস করেন আরও বাচ্চা নেবেন, এবং যে আসলে ওয়ার্কিং মাদার না, ঠিক আছে, যে হাউসওয়াইফ, সে সারাদিন বাসায় থাকে এবং তার ছেলে মেয়ের টেক কেয়ার করে, তাদেরকে আরও বাচ্চা বলে না রে ভাই এই দুইটা নিয়ে আমি অস্থির, ঠিক আছে। তাদের হাতে কোনো ফ্রি টাইম আসলে নাই। ফ্রি টাইমটা আসলে জোর করে বাড়ায়। হ্যাঁ, আমার ছেলে মেয়ে যদি আমি প্যারেন্টিং না করি, আল্লাহর বাস্তে টিচারের কাছে ছেড়ে দিচ্ছি, স্কুল কলেজে ছেড়ে দিচ্ছি, কার সাথে মিশতেছে, কী পড়তেছে, আই ডোন্ট কেয়ার, ও পড়বে, বড় হবে, নিজের ইনকাম নিজে করবে, আমি তারটা দেখবো, তাহলে তো আপনার হাতে অনেক ফ্রি সময়। কিন্তু আপনি যদি রিয়েলি আপনার প্যারেন্টিং ব্যাপারে সিরিয়াস হতে চান, আপনি যদি চান যে আপনার সন্তান ভবিষ্যতে ভালো কিছু হবে, হ্যাঁ, তো বাবা যদি চায়, এবং আমি বাবা হিসেবে চাই, দেখেন আমার পরিবারের এন্টারপ্রেনার হচ্ছে আমি। আই হ্যাভ স্টার্টেড মাই ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। আমি ঠিক করছি আমি বিয়ে করবো। আই চোজ মাই ওয়াইফ, দ্যাট ইজ মাই পার্টনার, ফার্স্ট পার্টনার। তারপরে আই হ্যাভ ডিসাইড যে আই উইল টেক মোর পিপল। সো আমি সন্তান আমার পরিবারে আসছে উইথ হেল্প অফ মাই পার্টনার অফকোর্স, ঠিক আছে। তো আমি সন্তান কেন চাইছি? আমি চাইছি যে ওকে আই উইল ডাই, বা মানুষ সন্তান কেন চায় যে আমি একসময় মরে যাব কিন্তু আমার লিগেসি হতে থাকবে, আমার কোম্পানি হয়তো একজন বই নিয়ে বেড়াবে, বা আমার জমি যদি কিছু থাকে ওগুলো কেউ দেখবে, বা আমি যেই চিন্তাধারা
নিয়ে সমাজে প্রচার করছি, সেই চিন্তাধারাটা কেউ একজন সামনে মানে সামনে নিয়ে যাবে, এইটাই তো মানে একটা লিগাসি রাখতে চায়। হ্যাঁ, অন্তর্ভুক্ত ঠিক আছে, আমি যখন বয়স হয়ে যাব সে হয়তো আমাকে কিছুটা হেল্প করবে, অথবা আরো অনেক রিজন থাকতে পারে। কিন্তু এই যে একটা পারিবারিক এন্টারপ্রেনারশিপ, যে মাই বিজনেস, মাই পারিবারিক এই যে আমার লিগাসিটা থাকতে হবে, এটাই কিন্তু সন্তান আসলে। এই সাথে যদি আমি সিরিয়াসলি না নিই, ইফ আই লিভ জাস্ট ফর টুডে, খামো দামো ঘুমামো এনজয় করবো মরে যাবো, তাহলে তো আসলে সন্তানটা বিয়ে করার কোনো দরকার নেই, হ্যাভ ফান। ঠিক আছে, কিন্তু আপনি যদি ইফ ইউ বিলিভ ইন লিগাসি, আপনি যদি ইসলামের ঝান্ডা সামনে নিয়ে আগাইতে চান, অথবা আপনি যেই মানে ফিলোসফিতে বিশ্বাস করেন সেটা যদি আপনি সামনে বয়ে নিয়ে যান, তাহলে তো আপনার পরিবার এবং সন্তান, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমরা দেখি যে অনেক সময় বাবা একটা কিছু করছে, সন্তান এটা করছে। এটা আপনি মানে ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ফাতেমা, তার সন্তান হাসান হোসেন, তাই না? এটা বাদ দেন, আপনি অন্য জায়গাও দেখেন যে গান গাইতো একজন, তার ছেলেও গান গায়, তার নাতিও গান গায়। কি উপেন্দ্র কিশোর রায়ের ছেলে হচ্ছে সত্যজিৎ রায়, তার ছেলে হচ্ছে সত্যজিৎ রায় কি, হ্যাঁ আমি একটু গুলাই ফেললাম। হ্যাঁ, তো উপেন্দ্র কিশোর রায় মনে হয় সত্যজিৎ রায় ছেলে আরেকজন লিখে, ঠিক আছে? তো এই যে তারা হচ্ছে 3-4 ইয়েতে তারা কিন্তু এই জিনিসটা ক্যারি করতেছে। হ্যাঁ, তো এই যে আমাদের হুমায়ুন আমাদের ছেলে হচ্ছে কি নুহাস নাকি, মানে আমি মিডিয়ার লাইনে বলছি, এবং যে কোনো লাইনেই আসলে আপনি দেখবেন যে এই লিগাসি ক্যারি করার একটা ব্যাপার আছে। ছেলে মেয়ের চেয়ে বেশি বেটার লিগাসি কেউ ক্যারি করতে পারবে না। তো আপনি যদি সিরিয়াসলি নেন তাহলে এটা করতে হবে। এবং আমি যে ইনকামটা করছি, মানে যেইটা আসলে আমার এসি চালাচ্ছে, যেটা আমার ফ্রিজ হচ্ছে, আমার ওয়াশিং মেশিন হচ্ছে, যেটা হচ্ছে মাই প্রেজেন্ট, আমার বর্তমান জীবনকে কি করছে, স্বাচ্ছন্দ্যময় করতেছে। আর আমার সন্তান হচ্ছে কি আমার ফিউচার। তার মানে যখন আমি অনেক বুড়ো হয়ে যাব, বয়স হয়ে যাবে, আমার 70 বছর হয়ে যাবে, আমি চোখে দেখবো না, আমি দুর্বল হয়ে যাব, তখন দেয়ার উইল বি সামবডি টু টেক কেয়ার অফ মি, অলসো টু টেক মাই আইডিয়া ফরওয়ার্ড। হ্যাঁ, আমার এই সমাজ, আমার এই আইডিয়া, অথবা আমার যেই ধরেন যে জমি জিরাত থাকলে তাই, আমার কোম্পানি থাকলে তাই। হ্যাঁ, আবার দেখেন যে আমাদের স্যামসাং চৌধুরী মারা গেছে, তার ছেলে অঞ্জন তপন চৌধুরী, তারা করতেছে, তো ছেলে মেয়েই তো টানতেছে। যদি না থাকতো তাহলে কি হইতো? ঠিক আছে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, আমার অনেকে অবশ্যই আমেরিকান কনসেপ্টের কথা বলে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এশিয়াতে এই জিনিসটা এখনো চলে না। সন্তানটাই দেখে আসুন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তার মেয়ে হচ্ছে শেখ হাসিনা। ঠিক আছে, আমরা তো সেই লিগাসি দিয়ে ধরেই আছি। সো ইট ওয়ার্কস ভেরি ওয়েল, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, সো আমি যদি আজকে বঙ্গবন্ধু হইতাম এবং আমি যদি মনে করতাম যে আমি আমার লিগাসি ধরতে চাই, আই উড রাদার ইনভেস্ট ইন মাই চিলড্রেন। ঠিক আছে, এখন বঙ্গবন্ধু যদি মনে করতেন যে আমি 2টার বেশি চাই না, তাহলে তো আর আওয়ামী লীগ হয়তো থাকতো না, বা শেখ হাসিনা থাকতো না, তাই না? তো এই যে ব্যাপারগুলা কিন্তু মানে আমার ফিউচার যদি আমি বিল্ড করতে চাই, আমি মারা যাবো কিন্তু আমার জিনিসগুলো থাকবে। হ্যাঁ, তো এখন আমি যদি খুব বেশি আমার প্রেজেন্ট নিয়ে পাগল, এখন আমি যদি মনে করি যে ঠিক আছে আমার মেয়েকে ওয়াইফ করবে, তাহলে একটার বেশি দরকার নেই। আসলে বঙ্গবন্ধুকে একটার বেশি দরকার নেই, একটাই করবি তুই, একটা বেশি দরকার। তাহলে কি হয়তো তার ওয়াইফকেও চাকরিতে পাঠিয়ে দিত। ঠিক আছে, চাকরিতে পাঠিয়ে দিতে হয়তো তার বাসায় একটা ওয়াশিং মেশিন আসতো, একটা এসি আসতো, কিন্তু একটা ফ্যান আসতো। কিন্তু এই যে এতগুলো সন্তান, এরা তো আসতো না। হ্যাঁ, এই যে শেখ রেহানা, শেখ হাসিনা, এরা কেউ আসতো না তো আসলে। তা আপনি কি শেখ হাসিনা চান, নাকি আপনার বাসায় একটা এসি চান? দ্যাটস এ ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন, তাই না? আপনি কি ফাতেমা চান? রসুল ইসলাম কতগুলো সন্তান ছিল? 7টা ছিল। রসুল ইসলাম ঠিক আছে আমি 2টার বেশি চাই না, তো 2টা তো আগেই মরে গেছে। তা আপনি কি ফাতেমা চান, হাসান চান, হোসেন চান? হ্যাঁ, এদেরকে চান, নাকি আপনি ঘরের মধ্যে আপনি খাদিজা তুমিও কাম করো আমিও কাম করি, ঠিক আছে, দুজন মিলে কাম করি, ঘরের মধ্যে হয়তো আরেকটা বেশি ফার্নিচার আসতো। তো এইটা হচ্ছে প্রায়োরিটাইজেশনের ব্যাপার। হ্যাঁ, প্রায়োরিটাইজেশন। আচ্ছা, একটু একটা প্রশ্ন ছিল, হয়তো দর্শকদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে একটু আগে বললাম যে আসলে শহরে ইদানিং কম বাচ্চা হচ্ছে, তো আপনি বললেন যে আসলে কম বাচ্চা পালাটাও এখন অনেক কঠিন হয়ে গেছে। আবার এই মুহূর্তে দেখছি আপনার কথা থেকে মনে হচ্ছে যে বেশি বাচ্চা হওয়াটাই ভালো। তো আমাদেরকে যদি একটা আপনার আদর্শ বা চিন্তার একটা পারফেক্ট লাইন দিতেন, তাহলে আমরা তো এখন ইসলামে তো এটা ভেরি ক্লিয়ার যে আপনি যদি আল্লাহ আপনাকে যতগুলো দিবে ততগুলোই আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কোনো শারীরিক ত্রুটি থাকে, সমস্যা থাকে, শারীরিকভাবে আপনি পারছেন না, বা ডাক্তার কোনো কারণে বলছেন যে আপনি এরকম হলে
আপনি আসলে মৃত্যু হয়ে যেতে পারে বা আপনার ভীষণভাবে শারীরিক ক্ষতি হতে পারে, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু এই জন্য আমি কন্ট্রোল করবো যে না আমি বেশি চাই না, বেশি চাইলে আসলে খাওয়াইতে পারবো না, অথবা আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এটা তো আসলে ইসলামে সাপোর্ট করে না। এবং এটাই মনে হয় রাইট। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি সোশ্যালি এবং পারিবারিকভাবে দেখবেন যে এটা ভালো ফল পাবেন। হ্যাঁ, যে আপনি এটাকে আল্লাহর উপর ছেড়ে দেন, যতগুলো হবে হোক, এটাই আমার মধ্যে ভালো আছে। কারণ উই ডোন্ট নো দ্য ফিউচার। আমরা ফিউচার এত ভাইবা সায়েন্টিস্টরা যতবার ফিউচার প্রেডিক্ট করছে ততবার ফেল করছে। ম্যালথাস বলছে যে মানে একটা সময় আসবে যখন হচ্ছে আপনার খাদ্যের উৎপাদন হচ্ছে গাণিতিক হারে হবে এবং মানুষের উৎপাদন হচ্ছে জ্যামিতিক হারে হবে। দ্যাট ইজ ফেইল্ড। এটা হচ্ছে না আসলে। এখন খাদ্যের উৎপাদন জ্যামিতিক হারে হচ্ছে, আর মানুষের উৎপাদন এখন অনেক জায়গায় ডিক্লাইনিং। এখন তারা কষ্ট করে এই জন্য ইমিগ্রেন্ট নিচ্ছে, এটা তাদের সোসাইটির জন্য একটা আনরেস্টের কারণও হচ্ছে। তো যে আসলে ভবিষ্যৎ অতীত কিছুই ভবিষ্যৎ জানে না, অতীত ভালোভাবে জানে না, তারা এইসব থিওরি দিবে, এটা তো কখনো কাজ করবে না আসলে। আচ্ছা, আমরা আলোচনা থেকে অনেক সরে গেছে আর কি, বিয়েটা নিয়ে আলোচনা করতে গিয়ে। হয়তো লাস্টের অংশগুলো আপলোড হবে না, কিন্তু হয়তো আমরা শুনলাম বা আপনার হ্যাঁ, আমরা বলছি বিয়ে কেন আগে আগে করা উচিত না। অনেক দূরে সরে আসছে ওখান থেকে। এটা তো অনেকগুলো ভিডিও, চাকরি ইস্যু চলে আসছে। আচ্ছা, প্রথম অংশতে লাইট আছে, লাইট আছে, দরকার আছে। লাইটে